আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এই পর্বে আমরা কথা বলবো বরিশাল বোর্ডের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা প্রশ্ন দেখি বা উদ্দীপক দেখি এবং সেখান থেকে আমরা প্রশ্ন করার বা এটা অ্যান্সার করার চেষ্টা করি। তো এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এ দেখা যাচ্ছে যে গলিত বা বিগলিত সোডিয়াম ক্লোরাইড, আর চিত্র 2-এ দেখা যাচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। তার মানে উভয় দ্রবণেই সোডিয়াম ক্লোরাইড রয়েছে, একটার মধ্যে গলিত আর একটার মধ্যে গাঢ়। আর আমরা তড়িৎদ্বারের একটা পার্থক্য দেখতে পাচ্ছি, এখানে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে প্লাটিনাম ব্যবহার করছে না, একই ক্যাথোড এবং অ্যানোড হিসেবে দুইটা জায়গায় আমরা প্লাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করছি। এবারে আসো প্রশ্নের অ্যান্সারে, প্রিজারভেটিভ কাকে বলে? তো এটার অ্যান্সার কী হবে বলো তো? এটার অ্যান্সার হবে যে সকল অনুমোদিত রাসায়নিক পদার্থ দ্বারা খাদ্যকে অনেক দিন যাবত প্রক্রিয়াজাত বা সংরক্ষণ করে রাখা যায়, এদেরকে কি বলে? এদেরকে প্রিজারভেটিভ বলে। সো প্রিজারভেটিভ কিন্তু একটা অনুমোদিত হতে হবে, এটা আবার অনুমোদন ছাড়া হলে হবে না। যেরকম অনেকেই হচ্ছে বিভিন্ন ফরমালিন বা এই জাতীয় খাদ্যদ্রব্য ব্যবহার করে, এটা কিন্তু অনুমোদিত না। এটা আসলে আমাদের দেহের মানে উপকার তো করেই না, বরং আরও অনেক ক্ষতি করে। তো অনুমোদিত হতে হবে যেই প্রক্রিয়াজাত পদার্থ দ্বারা কি করা যায়, কোনো একটা বস্তুকে অনেক দিন যাবত সংগ্রহ করা যায়, অনেক দিন যাবত আমরা সেটাকে মানে রেখে বা ই করতে পারি, সংরক্ষণ করতে পারি, এদেরকে প্রিজারভেটিভ বলে। সো এক কথায় আমাদের অ্যান্সারটা শেষ। আচ্ছা, আমরা যাচ্ছি এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন। দেখো, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা যে ভর বের করি, এই ভর বের করে তো অনেকগুলো সিস্টেম রয়েছে। আমরা কার্বন 12 আইসোটোপ দিয়ে বের করি, আপেক্ষিক পারমাণবিক ভর বের করি, প্রোটন নিউটন থেকে বের করি। সো সব কিছু মিলে আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। সো আমরা এখন যাব আমাদের দ্বিতীয় প্রশ্ন। দেখো কি বলতেছে। তো আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা আসলে কি? আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে এইটা, যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন দেখো, মৌলের একটি পরমাণুর ভর এটা গ্রামে ধরলে গ্রাম, আর কার্বন 12 আইসোটোপের ভর এটাও কিসে আসবে? গ্রামে আসবে। তো তুমি গ্রাম গ্রাম কেটে দিতে পারো, অথবা তুমি যদি কেজির কথা চিন্তা করো, যে উপরেরটা কেজি নিচেরটাও কেজি, তো তাহলে তো কেজি কেজি কাটাকাটি হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রাম গ্রাম যদি কাটাকাটি হয়ে যায়, তাহলে উপরে কেজি আর নিচেও যদি কেজি, তাহলে সেটাও তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে গ্রাম বাই গ্রাম অথবা কেজি বাই কেজি, এই জন্য আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক দেখতে পাই না। আচ্ছা, ওকে, ফাইন, গেল এটা। সো আমরা আমাদের এই সৃজনশীলের ক এবং খ বুঝতে পেরেছি। এবারে যাচ্ছি আমরা আমাদের গ এর প্রশ্নে। দেখো কি বলছে, চিত্র 1-এর কোষটি ব্যবহার করে সক্রিয় ধাতুর ক্ষয়রোধ করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে চিত্র 1-এর যে কোষ আমাদেরকে দেখাচ্ছে গলিত বা বিগলিত সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা কি করতে, মানে সোডিয়াম ক্লোরাইড আসলে মূলত না, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো তড়িৎ বিশ্লেষ্য কোষের সাহায্য নিয়ে আমাকে এখন ধাতুর ক্ষয়রোধ করা কিভাবে যায়, এটা এখন চিত্রসহ দেখাতে হবে। বাট এখানে জিনিসটা কিন্তু আলটিমেটলি ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এটার কথাই মূলত এখানে বোঝানো হয়েছে। কেননা আমরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের মাধ্যমে কিন্তু একটা বেশি সক্রিয় ধাতুর উপর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি। তো আলটিমেটলি আমাকে ওই দিকেই বা ওই দিকেই এখানে অ্যান্সারের প্রতি ফোকাস দেওয়া হয়েছে। তো তাইলে চলো আমরা এখন এটার অ্যান্সার 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। সো আমরা এখন মূল আমাদের যে চিত্র আছে, মানে সেই চিত্রে চলে যাই, তাহলে আশা করতেছি আমাদের এটা আরও সহজে বোঝা যাবে। খেয়াল করো, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নাম্বার 1। তো এই কোষে আমরা অ্যানোড এবং ক্যাথোডটা একটু চেঞ্জ হবে। তো প্রশ্ন হচ্ছে তুমি যার প্রলেপ দিবা, ঠিক আছে, মানে ধরো আমরা এখন যেই কাজটা করতেছি, লোহার উপরে সিলভারের প্রলেপ দিচ্ছি, তাহলে আমি যার প্রলেপ দিব সে আমার বসবে অ্যানোডে। আর যার উপরে প্রলেপ দিব, কার উপরে প্রলেপ দিব? লোহার তৈরি চামচ, এই লোহার তৈরি চামচ বসবে ক্যাথোড হিসাবে। সো ফার্স্ট শর্তটা বুঝছো, যে তুমি যার প্রলেপ দিবা সে যদি নিকেলের প্রলেপ দিতে চাও নিকেল অ্যানোডে বসবে, সিলভার দিতে চাইলে সিলভার অ্যানোডে বসবে, অন্য যে কোনো ধাতু দিতে চাও সে তোমার অ্যানোডে বসবে, বাকি ধাতু তোমার ক্যাথোডে বসবে। এবারে অ্যানাদার শর্ত দেখো, যেহেতু আমরা এখানে দ্রবণের মধ্যে কি নিছি? সিলভার নিছি। যেহেতু আমরা এখানে দ্রবণের মধ্যে সিলভার নিছি, সেহেতু অবশ্যই সিলভারের দ্রবণটা এইখানে রাখতে হবে। এখন সিলভারের দ্রবণটাকে সিলভার নাইট্রেট, AgNO3, সিলভার নাইট্রেট। মানে শর্তটা এরকম যে তুমি যেই ধাতুর দণ্ড নিচ্ছ, তুমি কার দণ্ড নিচ্ছ? এখন সিলভারের দণ্ড নিচ্ছ। সো শর্ত এইটাই, এই যে দ্রবণটা আমরা দেখতে পাচ্ছি, এই দ্রবণের মধ্যে সেই ধাতুর আয়ন বা সেই ধাতব আয়ন
থাকতে হবে। তো যেহেতু আমি দণ্ড নিচ্ছি সিলভারের, আমি সিলভারের দণ্ড নিচ্ছি, তাহলে আমার ধাতব আয়ন হিসেবে কোন আয়নকে রাখতে হবে? সিলভারের আয়নকে রাখতে হবে। আমি যদি সিলভার না নিয়ে যদি নিকেল নিতাম, তাহলে আমার কোন আয়ন রাখতে হতো? নিকেলের আয়ন রাখতে হতো। কপার নিলে কোন আয়ন রাখতে হতো? কপারের আয়ন রাখতে হতো। সো সহজ হিসাব হচ্ছে এইটাই, যে আমি যেই ধাতু নিব সেই ধাতুর আয়ন, দ্যাট মিনস ধাতব আয়ন আমাকে দ্রবণে দ্রবীত অবস্থায় রাখতে হবে। এখন সিলভার প্লাস এটাকে তো আর কোথাও পাওয়া যায় না, খোলা পাওয়া যায় না কোথাও, যে আমি 1 কেজি সিলভার প্লাস কিনে নিয়ে আসলাম। আমরা কি করব? সেজন্য আমরা একটা যৌগ নিব, সিলভারের যে কোনো একটা যৌগ, সেটা সিলভার নাইট্রেট হতে পারে, সিলভার ক্লোরাইড হতে পারে, অন্য যে কোনো যৌগ হতে পারে যার মধ্যে সিলভার আছে। তবে এখান থেকে জাস্ট এক যোজনী, মানে এটা 1 এটা 1, তো সেই হিসেবে আমাদের এক যোজনী বিশিষ্ট যৌগ মানে AgNO3 এটা নিলেই সুবিধা হয়। সো আমরা সিলভার নাইট্রেট যৌগ নিচ্ছি। সিলভার নাইট্রেটকে ভাঙলে কি পাওয়া যায়? সিলভার নাইট্রেটকে ভাঙলে পাওয়া যায় সিলভার প্লাস প্লাস নাইট্রেট NO3 মাইনাস সিলভার প্লাস প্লাস NO3 মাইনাস। আচ্ছা, ওকে, গেল এটা। এইটুকু আমরা মোটামুটি বুঝতে পেরেছি। দেন তোমাকে জাস্ট এই জিনিসই দেখাচ্ছে। এবারে আসো আমরা মূল কাহিনীটা আরেকটু সহজে বুঝবো। তো মূল কাহিনী হবে কি দেখো, মূল কাহিনী তাহলে ফার্স্টে দেখো দ্রবণে সিলভার নাইট্রেট বিয়োজন সিলভার প্লাস নাইট্রেট মাইনাস। এবারে দেখো এই যে সিলভার পরমাণু আছে যারা দণ্ডের মধ্যে, এরা কি করবে? সিলভার পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে? সিলভার ধাতুতে পরিণত হবে। সিলভার ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়নে পরিণত হবে। তো যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যানোডের জারণ বিক্রিয়া, সিলভার ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে সিলভার আয়নে পরিণত হলো। তো এই মাইনাস ইলেকট্রনটা আলটিমেটলি কি হচ্ছে? নেক্সট লাইনে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে যে সিলভার ইজ ইকুয়ালস টু কি? সিলভার প্লাস প্লাস ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনটাকে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাচ্ছি, সেটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস থেকে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যানোডের জারণ বিক্রিয়ায় কি পাবো? অ্যানোডের জারণ বিক্রিয়ায় আমরা পাবো অসংখ্য সিলভার আয়ন, অসংখ্য সিলভার আয়ন তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসবে। অসংখ্য সিলভার আয়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসবে। ফলে একটু পরে দেখা যাবে যে দ্রবণে এই সিলভার আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ধরো এখন একটা দেখতে পাচ্ছি, একটু পরে দেখবো যে আমি অ্যানোড থেকে অসংখ্য সিলভার ইলেকট্রন ছেড়ে দিয়ে কোথায় চলে আসছে? দ্রবণের মধ্যে সিলভার আয়ন হিসেবে চলে আসছে। আচ্ছা, এবারে দেখো যেহেতু তুমি এদের একটাকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করতেছো, আর একটাকে তুমি নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করতেছো, ইলেকট্রনগুলো মূলত পজিটিভ প্রান্তের কাছে গিয়ে কি নিষ্ক্রিয় হয়ে যাবে, পজিটিভ প্রান্তের কাছে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ আমরা জানি যে প্লাস এবং মাইনাস একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। আবার তুমি লোহার তৈরি চামচকে যেহেতু ক্যাথোডের সাথে মানে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করেছো, তার মানে কি এখান থেকে এই যে পয়েন্টগুলো থেকে ইলেকট্রন এসে এই চামচের গায়ে জমা হবে, ইলেকট্রন এসে চামচের গায়ে এরকম ইলেকট্রনগুলো আস্তে আস্তে এসে জমা হতে থাকবে। তো তাহলে দুইটা সিনারিও ঘটবে। নাম্বার 1, আমার এই দ্রবণের মধ্যে অসংখ্য সিলভার আয়ন জমা হয়ে যাবে, দ্রবণের মধ্যে অসংখ্য সিলভার আয়ন এই অ্যানোড থেকে দ্রবণের মধ্যে চলে আসবে, ফলে আমরা বলতে পারি যে দ্রবণের মধ্যে পজিটিভ চার্জ বেড়ে যাবে। অন্যদিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে যখন ইলেকট্রন এসে চামচের গায়ে লেগে যাবে, তখন তোমার চামচের উপরে ইলেকট্রনের সংখ্যার আধিক্য বা ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে। তাহলে আমরা দুটো সিনারি বুঝছি যে দ্রবণের মধ্যে সিলভার বা পজিটিভ আয়ন বেড়ে যাবে, আর যেহেতু চামচের গায়ে ইলেকট্রন আসতেছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে, তাহলে চামচের গায়ে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি হবে। তো তাহলে তো বুঝোই যে ও হলো পজিটিভ, ও দেখতেছে নেগেটিভকে, তাহলে কি হবে? এবার খেলা জমে যাবে। তার মানে কি সিলভার আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করবে। এই যে সিলভার আয়ন আছে, এই যে সিলভার প্লাস আছে, দেখো এই সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি হবে? সে সিলভার ধাতু হবে। সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে সে সিলভার, অর্থাৎ এই যে সিলভার আয়নটা কিন্তু তোমার দ্রবণ থেকে নিচ্ছে। সেই দ্রবণ থেকে কি করতেছে? সে যখন দেখতেছে যে চামচের গায়ে এরকম ইলেকট্রন লেগে আছে, সে গিয়ে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, ইলেকট্রনটা গ্রহণ করে সিলভার ধাতু হবে। এখন সিলভার ধাতু হলে কি হবে বলো তো? সে তো আর দ্রবণে থাকবে না, সে ওই চামচের গায়ে একটা রং বা একটা প্রলেপের মতো তৈরি করতে পারবে। তো মূলত এই তিনটা বিক্রিয়াই, এবং এই চিত্রটা বেশ গুরুত্বপূর্ণ। সো তিনটা বিক্রিয়া আশা করি বুঝছো। অ্যানোডের জারণ বিক্রিয়া মানে এখানে একটা মজার জিনিস কি, যে যেই ধাতুর প্রলেপ দিচ্ছ ওরই জারণ হবে, আবার ওরই আয়নের বিজারণ হবে। মানে এখানে অন্য কোনো থার্ড পার্টি বা থার্ড কোনো মৌল এখানে আসবে না। যেই ধাতু ইলেকট্রন ছাড়তেছে সেই ইলেকট্রন ছাড়বে যখন, তখন হবে তার জারণ, আর সেই আয়নই আবার যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন হবে তার বিজারণ। সো এইভাবেই আসলে মূলত জারণ বিজারণটা সম্পন্ন হবে এখানে।
আচ্ছা, সো এই প্রসেসে কি হবে বলো তো? এই প্রসেসে একটু পরে আমরা এই ধাতুর উপরে মানে এখানে একটা কি দেখতে পাবো, এখানে আমরা এই যে চামচের গায়ে একটা সিলভারের একটা প্রলেপ, এরকম চামচের গায়ে ধরে এই যে এরকম এরকম একটা সিলভারের প্রলেপ আমরা এখানে এরকম দেখতে পাবো। তো তখন আমি বলবো যে লোহার উপর সিলভারের প্রলেপ দেওয়া হয়েছে। এবং এর ফলে সুবিধাটা কি? দেখো, লোহা তো খুবই সক্রিয় ধাতু, সে সহজেই জলীয় বাষ্প এবং অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে মরিচা তৈরি করে ফেলে সহজেই, এতে লোহার ক্ষয় হয়। তো আমরা যদি এরকম সিলভারের প্রলেপ দিতে পারি, তাহলে এই যে জলীয় বাষ্প বলো এবং অক্সিজেন বলো, এরা সরাসরি লোহার সংস্পর্শে আসবে না বা আসতে পারবে না। বাট এই যে নিকেল বা সিলভার, এরা তো আবার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, ফলে এই লোহাটা সেফ থাকবে, এই লোহায় মরিচা পড়বে না, আমরা চাইলে সেই জিনিসটাকে অনেক দিন ব্যবহার করতে পারবো। আচ্ছা, ওকে, সো আমাদের তাহলে গ নাম্বার প্রশ্নের অ্যান্সার আমরা তৈরি করতে বুঝেছি আর কি। এবারে যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে। দেখো, ঘ নাম্বার প্রশ্নে কি বলছে, যে উদ্দীপকের চিত্রদ্বয় ক্যাথোডে একই উৎপাদ পাওয়া যাবে কিনা সেটা বর্ণনা করো বা বিশ্লেষণ করো। ক্যাথোডে একই উৎপাদ পাবো কিনা। তো এখানে আমার দুইটাই সোডিয়াম ক্লোরাইড, বাট এদের ধরনটা কিন্তু একটু ভিন্ন। এক জায়গায় নিচ্ছে তুমি গাঢ় সোডিয়াম ক্লোরাইড, আর এক জায়গায় নিচ্ছে তুমি গলিত বা বিগলিত সোডিয়াম ক্লোরাইড। এখন তোমাকে কোশ্চেনটা জাস্ট পার্টিকুলারলি ক্যাথোড থেকে তারা জানতে চাচ্ছে যে তুমি কি ক্যাথোডে একই রকম যৌগ সেখানে পাবা কিনা। আচ্ছা, তো আমরা একটা ঘয়ের অ্যান্সারে যাই। খেয়াল করো, এখানে আমরা টাইটেল দিয়ে দিয়েছি। দেখো, ফার্স্টে কি লিখছি? ফার্স্টে লিখছি গলিত সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, অর্থাৎ আমরা এখন কাজ করব গলিত সোডিয়াম ক্লোরাইড। এখন আমাদেরকে এটা বুঝতে হবে, দেখো যে গলিত সোডিয়াম ক্লোরাইড মানে কি? গলিত সোডিয়াম ক্লোরাইড মানে শুধু সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এই জায়গাতে তুমি সোডিয়াম ক্লোরাইড নিছো, সলিড ছিল, সেই সলিড সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিছো, তাপ দিয়ে সেই সোডিয়াম ক্লোরাইডের লিকুইড অবস্থা তৈরি করছো আর কি, তাপ দিয়ে। মানে গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে এইটাই বোঝানো হচ্ছে যে এখানে সোডিয়াম ক্লোরাইড বাদে অন্য কোনো যৌগ নাই, শুধু সোডিয়াম ক্লোরাইড। একে আমি 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম, কঠিন সোডিয়াম ক্লোরাইডটা তরল সোডিয়াম ক্লোরাইড বা লিকুইড সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়ে গেল। জাস্ট এইটুকুই ফার্স্টে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কনফার্ম যে এখানে অন্য কোনো যৌগ নাই। এবারে আসো, সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি ভাঙো, খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাবো? আমি পাবো সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, দুইটা আয়ন পাবো না বলো তো? একটা হবে সোডিয়াম আয়ন আর একটা হবে ক্লোরাইড আয়ন। তো এখন তোমাকে যেহেতু প্রশ্নে ক্যাথোড ফিক্সড করে দিয়েছে, তাহলে তো তোমার তো ক্যাটায়ন নিয়ে কাজ, অ্যানায়ন নিয়ে তো কোনো কাজ নাই। কারণ অ্যানায়নের কাজটা অ্যানোডে হবে আর ক্যাটায়নের কাজটা ক্যাথোডে হবে। সেই জন্য আমরা এখানে আর দেখো ক্লোরিন নিয়ে কোনো কাজ করব না, আমরা অনলি ফোকাস করতেছি সোডিয়ামের উপরে, সোডিয়ামের উপরে ফোকাস করতেছি, কারণ সেই আমার ক্যাটায়ন, সেই ক্যাথোডে যাবে। তাহলে কি হবে সেই ক্যাথোডে গিয়ে? এই যে সোডিয়াম আয়নটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হলো। তাহলে আমরা বলতে পারি যে গলিত সোডিয়াম ক্লোরাইড, খেয়াল করো, গলিত সোডিয়াম ক্লোরাইডের অ্যানোড তড়িৎদ্বারে সোডিয়াম ধাতু পাওয়া যাবে। গলিত সোডিয়াম ক্লোরাইড যেটা আমাদের উপরে গেছে, এই যে এখানে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের অ্যানোডের যে বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া করার ফলে আমরা সেখানে সোডিয়াম ধাতু দেখতে পাবো, সোডিয়াম ধাতু। আচ্ছা, গেল নাম্বার 1। নাম্বার 2, এবার আসো গাঢ় সোডিয়াম ক্লোরাইড, অ্যানাদার অপশন গাঢ়। গাঢ় মানে কি বলতো? গাঢ় মানে হচ্ছে যে যদি কোনো বস্তুর সাথে পানি মিশ্রিত থাকে সেটাকে আমরা গাঢ় বলি। মানে সহজ হিসাব, যে ধরো সোডিয়াম ক্লোরাইডকে তুমি কোনো একটা গ্লাসে অ্যাড করতেছো, তো অনুপাত আমরা তো জানি যে নর্মালি নির্দিষ্ট পরিমাণ পদার্থ নির্দিষ্ট পানিতে দ্রবীত হতে পারে, মানে দ্রব আর দ্রাবকের একটা অনুপাত থাকে, যেই ফলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। তার মানে এইখানে যদি আমরা অতিরিক্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করে ফেলি, তখন সেটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ। তার মানে এইটা বোঝা যায় যে গাঢ় দ্রবণ থেকে এইখানে আর এবার আর কাহিনীটা একজনের মধ্যে না, এবার কাহিনী দুইজনের মধ্যে। গাঢ় সোডিয়াম ক্লোরাইড মানে কি বলতো? সেখানে সোডিয়াম আয়নও থাকবে, ক্লোরাইড আয়নও থাকবে। আবার গাঢ়র মধ্যে বলছি পানি দিতে হবে, পানি ছাড়া কাজ হবে না, কারণ পানির থেকে যখনই লবণ বেশি হবে তখনই তো তুমি তাকে গাঢ় বলবা। শুধু সোডিয়াম ক্লোরাইড থাকলে তো আর গাঢ় প্রশ্নটা আসতোই না। শুধু সোডিয়াম ক্লোরাইড, পিওর সোডিয়াম ক্লোরাইড, এখানে অন্য কেউ নাই। তাহলে গাঢ় কথাটা আসছে সেই জন্য যে আমি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পানি অ্যাড করতেছি, পানি অ্যাড করতেছি আবার এমনভাবে যাতে সোডিয়াম ক্লোরাইড থেকে পানির অনুপাতটা কম থাকে, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, তো তাইলে আমার এবার গাঢ় সোডিয়াম ক্লোরাইড, তো এখানে এই কথাগুলো দেখো প্রেজেন্ট করা হয়েছে যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের আয়ন তো মানে ক্যাটায়ন তো একটা না, দুইটা। এখানে সোডিয়াম আয়ন আছে, আবার হাইড্রোজেন আয়নও তো আছে ক্যাটায়ন হিসেবে। অ্যানায়ন কয়টা? অ্যানায়ন হচ্ছে দুইটা, হাইড্রোক্সিল আয়নও আছে, আবার ক্লোরাইড আয়নও আছে। সো এই যে এখান থেকে এটা দেখানো হলো। এবারে আসো আমাদের মূল কাহিনী কি। তাহলে আমরা এইটুকু কনফার্ম যে এইখানে আয়ন আছে সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন আছে, আর এইদিকে ধরো হাইড্রোক্সিলটা এখানে হবে না। আচ্ছা, এর সাথে আছে সোডিয়ামের সাথে আছে ক্লোরাইড, আর এর সাথে আছে হাইড্রোক্সাইড।
তো যেহেতু ক্যাটায়ন নিয়ে কাজ করতে বলছে, সো আমরা যদি ক্যাটায়নে ফোকাস দিই তাহলে আমার ফোকাসে আসবে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নটা আমার ফোকাসে থাকবে, অ্যানায়ন নিয়ে যেহেতু আমরা কাজ করব না। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে অ্যানায়ন কয়টা, এই ক্যাটায়ন কয়টা, দুইটা। ক্যাটায়ন কয়টা, দুইটা। তাহলে চার্জ মুক্ত হবে কি একজন নাকি দুইজন? অ্যান্সারটা হবে একজন, হয়তো সোডিয়াম হবে আর নয় হাইড্রোজেন হবে। তাহলে কে হবে আসলে ফাইনাল, কে জিতবে এখানে? জিতবে হলো হাইড্রোজেন। কেন হাইড্রোজেন জিতবে? কারণ সক্রিয়তা সিরিজ যে নিচে থাকে, সক্রিয়তা সিরিজ ওই যে আমাদের একটা কবিতার মতো আছে, লি কে না কে ম্যাগাইফার এলো যেন ফিরে গিয়ে শোনোভাবে দেন, এইভাবে আর কি। তো এই সিরিজে যে আয়নটা নিচের দিকে, সে আগে চার্জ মুক্ত হতে চায়, তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা খুব বেশি। তো দেখো এই সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে সোডিয়ামটা কিন্তু উপরে সক্রিয়তা সিরিজে, হাইড্রোজেনটা কিন্তু সক্রিয়তা সিরিজের নিচে। তো যেহেতু হাইড্রোজেনটা সক্রিয়তা সিরিজের নিচে, তাহলে হাইড্রোজেন আয়ন কি করলো, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। এবং এরকম যদি আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু নেই, যদি এরকম আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে সেখান থেকে হাইড্রোজেন অণু তৈরি হবে। দুইটা হাইড্রোজেন পরমাণু দিলে সেখান থেকে হাইড্রোজেন অণু তৈরি হবে। তো ফাইনাল সামারি কি? ফাইনাল সামারি এটাই যে দেখো এখান থেকে যে আমাদের দুইটা মানে পয়েন্ট বলছে, একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড বা বিগলিত সোডিয়াম ক্লোরাইড থেকে তুমি অ্যানোড তড়িৎদ্বারে, এই ক্যাথোড তড়িৎদ্বারে কি পাচ্ছ? সোডিয়াম। বিগলিত সোডিয়াম ক্লোরাইডের ক্যাথোড তড়িৎদ্বারে আমরা পাচ্ছি সোডিয়াম ধাতু। বাট সেইটাই যখন বিগলিত থেকে যখন গাঢ় সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে, তখন আমাদের সেখানে দুইটা ক্যাটায়ন তৈরি হবে, একটা ক্যাটায়ন সোডিয়াম প্লাস আর একটা ক্যাটায়ন হাইড্রোজেন প্লাস। তাহলে সক্রিয়তা সিরিজে আবার হাইড্রোজেন যেহেতু নিচের দিকে, তার সক্রিয়তা সিরিজে হাইড্রোজেন যেহেতু নিচের দিকে, তাহলে তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা সোডিয়াম থেকে অবশ্যই বেশি হবে। এজন্য এখানে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে ফার্স্টে হাইড্রোজেন পরমাণু, এবং দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করলো। তো আমার কোশ্চেন ছিল কি বলতো? আমার কোশ্চেন ছিল এইটা যে একই উৎপাদ, দেখো একই উৎপাদ পাওয়া যাবে কিনা বিশ্লেষণ করো। আমরা কি একই উৎপাদ পেয়েছি? না। তাহলে উদ্দীপকের ক্যাথোড এবং অ্যানোড থেকে একই রকম উৎপাদ পাওয়া সম্ভব নয়। এটি তোমাকে জাস্ট অ্যান্সারে লিখতে হবে। তাহলে আশা করতেছি তোমাদের এই প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটাও খুব সুন্দর মতো কমপ্লিট করা হয়ে যাবে। আচ্ছা, তো তাইলে আমরা কিন্তু এই বরিশাল বোর্ড 2020-এর ক, খ, গ, ঘ চারটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম। আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।